কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি মালয়েশিয়া প্রবাসী একজনের একটি প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওনার প্রশ্নটার মধ্যে একটি বিশেষ বিষয় রয়েছে ভিসার সংক্রান্ত এবং লো স্কেল। তিনি যেটা বলেছেন আমি তার আগে আমি তার নামটা বলছি। তিনি লিখেছেন টাইম পাস। ওয়েল, আপনি এটা টাইম পাস করার জন্য জিজ্ঞেস করেছেন কি আমি সেটা জানি না, কিন্তু সেটাও যদি হয় স্টিল ইস এ ভ্যালিড কোশ্চেন। তিনি লিখেছেন যে ভাইয়া আমরা কি হংকংয়ে যেতে পারবো? হংকং দেশে আমার যাওয়ার খুব ইচ্ছা। এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েন যদি আপনি পারেন। আমি চেষ্টা করছি। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। লো স্কেলের লোকেরা কিভাবে ঢুকবে এ বিষয়ে একটু আলোচনা করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতদূর আমার পক্ষে সম্ভব। লো স্কেল বলতে আমরা যেটা বোঝাই যে স্কিল্ড জব যেটা নয়, তাই না? স্কিল্ড জব যদি না হয়, কোনো একটি পেশাগত লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা ইভেন লয়ার, মানে আপনার ডিগ্রি রয়েছে, স্কিল রয়েছে প্রমাণিত, সেগুলি ছাড়া সাধারণভাবে এসে যে কাজ করার কথা আপনি বলছেন, যেমন ওয়েল্ডিংয়ের কাজ হতে পারে, যেমন বাসাবাড়ি চেঞ্জের কাজ হতে পারে, লোড আনলোডের কাজ হতে পারে। চায়না থেকে অনেক প্রোডাক্ট আসে, তাই না? এগুলি গাড়িতে ওঠানো নামানো একটি ব্যাপার হতে পারে। এছাড়া সামথিং এমন হয় না যে বাসা বাড়িতে কিছু রিপেয়ারের দরকার আছে, বা ধরুন একটা কনস্ট্রাকশন সাইটে কিছু কাজ আছে যেগুলি লো, এবং আমরা যেটাকে বলি যে খুবই হার্ড জব, সিঁড়ি ভাঙা কাজ, মানে সিঁড়ি ভেঙে কাজ করতে হয়, মানে হার্ড পরিশ্রম করতে হয়, এই ধরনের। সো অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি জানাচ্ছি আমার অভিজ্ঞতা মতে, অ্যাকর্ডিং টু মি অ্যান্ড আমার মোস্ট অফ মাই লাইফ আমি হংকংয়ে রয়েছি, এটা আপনারা সকলেই জানেন যে এই ধরনের জব বাইরে থেকে এসে কোনো ভিসায় করার স্কোপ নেই, আনলেস বন্ধ হয়ে গেছিলো কেন আমি জানি না, আনলেস আপনি একটি ডিপেন্ডেন্ট ভিসায় হংকংয়ে আসুন। আপনি যদি ডিপেন্ডেন্ট ভিসায় আসেন তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। ডিপেন্ডেন্ট মানে যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ডিপেন্ডেন্ট দেন, তাহলে আপনি সে কাজগুলি করতে পারবেন, ডিপেন্ডেন্ট ভিসাতে আপনি কাজ করতে পারবেন। আর এছাড়া হংকংয়ে আমার জানা মতে এই সব কাজের জন্য ভিসা আসলে দেয়া হয় না, এখানকার লোকেরা এই কাজগুলি করে থাকেন। আর আরেকটি বাস্তব কথা হচ্ছে যে মেজরিটি পপুলেশন যেহেতু চাইনিজ, এবং তারা চাইনিজে কথা বলতে বেশি প্রিফার করে, তার মানে এই না যে তারা ইংলিশ জানে না, তারা খুব খুব ভালো ইংলিশ জানে, ওয়েল এডুকেটেড, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা আসলে সেটা ব্যবহার করতে চায় না, রাইট? সো এই একটা কারণেই, ভাষাগত একটা কারণেই বিদেশিরা আসবে, তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানো, এটা আসলে আমি অন্যান্য দেশের কথা যতটুকু জানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেখানকার যে একটি মানুষের সাইকোলজিক্যাল অবস্থা, বাট হংকংয়ের চাইনিজের সাইকোলজিক্যাল অবস্থা কিন্তু তেমন না, একদমই না। যেহেতু আলাদা দেশ, আলাদা স্থান, আলাদা ভৌগোলিক অবস্থান, তাদের চিন্তা চেতনাও আলাদা, তাদের অ্যাপ্রোচমেন্টও আলাদা। সো এই ধরনের কাজগুলি এখানকার লোকাল যারা রয়েছেন, লোকাল পাকিস্তানি, ইন্ডিয়ান কিন্তু অনেক রয়েছেন, এরা করে থাকেন। আর একটা অংশ আছে যাদের কথা আমরা কখনো বলতে চাই না বা বলা উচিত না, যারা অবৈধভাবে এসেছেন, তারা কিন্তু হয়তো করছেন, হয়তো না করছেন, কিন্তু এটা আইনগতভাবে না আমরা এটা সাপোর্ট করতে পারি, না আমরা এটা বিস্তারিত আলোচনা করব, কারণ যেটা আইনগতভাবে পরিত্যাজ্য, আইনগতভাবে যেটা নেই সেটার ব্যাপারে আমরা কথা বলবো না, সাজেস্ট করার তো প্রশ্নই ওঠে না। সো লো স্কেল জব বলতে যদি আপনি এগুলি বুঝিয়ে থাকেন, তাহলে এই ব্যাপারে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে নো, এভাবে ভিসা দিয়ে হয়তো হবে না। আমি জানি না আজকে স্ক্রিন কেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, বাট রেকর্ড মনে হচ্ছে, এনে আমি পরে দেখব। সো যে কথাটি আরেকটি বলতে চাই সেটা হচ্ছে যে যদি আপনি কোনো কোম্পানিতে আসেন, সেই কোম্পানি যদি ধরুন ইন্ডিয়ান পাকিস্তানি হলো, এবং সে যদি আপনাকে স্পন্সর করে, তাহলে সেই স্পন্সর ভিসাতে তিনি যে কাজের জন্য আনবেন, একটা ক্রাইটেরিয়া করে তো আনবেন তিনি, সেই ক্রাইটেরিয়াতে আপনি কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনার স্কিল লো হয়, মানে আপনি এক্সপার্ট না কোনো কাজের, একজন আপনি সিফু না, মাস্টার না, কিন্তু আপনি কাজ জানেন মোটামুটি, আপনার সার্টিফাইড কোনো সার্টিফিকেট নেই, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি আসলেন, আপনি হয়তো করতে পারলেন সেটা, তার তত্ত্বাবধানে আপনি হয়তো করতে পারেন, যেহেতু তিনি আপনাকে ভিসা দিয়েছেন।
এছাড়া আমি মনে করি যে বেসিকলি আসলে তেমন স্কোপ কিন্তু হংকংয়ে নেই। আর ভিসাটা দেওয়ার ক্ষেত্রে খুবই স্ট্রিক্টলি অনেক কিছু বিবেচনা করা হয়ে থাকে, যেগুলি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি স্ট্রিক্ট, যেটা আপনারা জানেন হয়তো। আরেকটি বিষয় হচ্ছে যে লো স্কেলের মধ্যে কিন্তু বাবুর্চির কাজ সেটা আসে, এবং বাবুর্চির কাজের সাথে ড্রাইভিং এটাও আসে। এই দুটি কাজ যদি আপনি জানেন, তাহলে আমি আপনাকে বলতে পারি এটা আপনার জন্য শুভ সংবাদ যে এই কাজে আপনি ভিসা পাবেন, পাওয়ার সম্ভাবনা বেশি। বিকজ ড্রাইভারের দরকার রয়েছে, যার গাড়ি রয়েছে 2-4টা, তার একটা ড্রাইভার দরকার রয়েছে। ড্রাইভারই প্রাইভেট কারের ড্রাইভার, রাইট? আচ্ছা, হংকং আরেকটি বিষয় রয়েছে যে আপনি যদি এখানে বড় গাড়ি, সেগুলি আপনি চালাতে পারবেন না। যে বড় ট্রাক, সেগুলি চালাতে হলে হংকং রেসিডেন্ট হতে হবে। অফকোর্স আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তখনই আপনি কিন্তু বড় কোনো গাড়ি চালাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। আপনি প্রাইভেট গাড়ি বিদেশ থেকে এসে অ্যাজ এ ড্রাইভার আপনি প্রাইভেট কার বা ভ্যান পর্যন্ত ম্যাক্সিমাম চালাতে পারবেন, কিন্তু বড় যে বিগ হুইলস যেগুলি আছে 16-18 হুইলের বা অনেক বড় বড় গাড়ি, ওগুলি কিন্তু আপনি চালাতে পারবেন না। এটাও আপনাকে জেনে রাখা উচিত অ্যাজ আ কী বলবো, অ্যাজ এ ড্রাইভার। এবং বাবুর্চি হিসাবে আপনার মেইন অপশনটা হতে পারে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের যে কাজ বা কারি সম্বন্ধিত যে কুকিংগুলি, সেগুলি যদি আপনার একটু আইডিয়া থাকে, তাহলে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে এখানে, এবং চেইন অফ রেস্টুরেন্ট আছে, তারা কিন্তু হায়ার করে থাকে। বেসিক্যালি তারা ইন্ডিয়ানই হায়ার করে থাকে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের তেমন কোনো এখানে রেস্টুরেন্ট বিজনেস সেভাবে নেই যে তারা আপনাকে সেভাবে হায়ার করতে পারেন, বা আমার জানা মতে তেমন নেই। 2-1জন অবশ্যই থাকতে পারেন, যেটা আমার জানা হয়তো নেই। আমি আগেই বলেছি আমার যতটুকু জানা তার মধ্যে আমি বলছি। তবে হ্যাঁ, রেস্টুরেন্ট বিজনেসে ক্ষেত্রে অ্যাজ এ বাবুর্চি আপনি ভিসা পেতে পারেন, আসতে পারেন, অ্যান্ড এটাও কিন্তু একটা লো স্কিল জব। সো আমার মনে হয় আমি সব কিছু ক্লিয়ার করে দিলাম। আর এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, যেটা আমি হয়তো কভার করতে পারলাম না, অবশ্যই আপনি আমাকে বলবেন। এবং আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ মিস্টার টাইম পাস মালয়েশিয়ান প্রবাসী। আপনার প্রকৃত নামটা জানতে পারলে এবং সবাইকে জানাতে পারলে খুব ভালো হতো। তারপরেও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। খোদা হাফেজ।